কেরানীগঞ্জে 3 তলা ভবন উল্টে পাশের ডোবায় আহত 7 জন হাসপাতালে। আশেপাশের 5টি ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা, সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের। লক্ষ্মীপুরের সংসদ সদস্য পাপুলের কুয়েতে কারাদণ্ডের কপি পেয়েছে সরকার, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। এমপি পদ বাতিলের সিদ্ধান্ত নেবে সংসদ। এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে কেন্দ্রীয় শহীদ মিনারের শেষ সময়ে আলপনায় রঙের ছোঁয়া, চলছে পরিচ্ছন্নতার কাজও। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি ফারিহা মারিয়াম। ঢাকার কেরানীগঞ্জে 3 তলা একটি ভবন উল্টে পড়েছে পাশের ডোবায়। সকালে হঠাৎ ভবনটি হেলে পড়ে। ভবনের ভেতর থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে 7 জনকে। আশেপাশের 5টি ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের। ভবন নির্মাণে কোনো নিয়ম নীতি মানা হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ডোবার উপর 20 বছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়েছিল ভবনটি। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল 8টার দিকে হঠাৎ ডোবার দিকে হেলে পড়তে থাকে 3 তলা ভবনটি। সকালে যখন ঘুম থেকে উঠছি তখন দেখছি একটা ভূমিকম্পের মতো মাটি কাইপা উঠছে। তখন আমরা ঘুম থেকে ওইটা দৌড়াদৌড়ি করছি, তখন আইসা দেখছি বিল্ডিং পড়ছে, অনেক জোরে একটা শব্দ হয়েছে। ড্রেজার দিয়ে ভরতে ভরতে ড্রেনের যে পানিগুলি এইখানে জমাট হয়েছে। পিলারের গোড়া তো মাটি নরম হয়ে গেছে। ঘরের ভিতর যে লোকজন ছিল সবাই বেরো যেতে বলছে। পড়ে গেল, আমি চোখের সামনে দেখছি। আমি এখানে দাঁড়ায় আছিলাম, হঠাৎই পড়ে গেছে। হঠাৎ কোনো আওয়াজ নাই, সাউন্ড নাই, হঠাৎ বয়ে গেছে। এই সময় ভবনের 2 বাসিন্দা বের হতে পারলেও বাকি 5 জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আহতদের রাজধানীর মিডফোর্ড হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত ভবনের পাশের ভবনেও দেখা দিয়েছে ফাটল। আশপাশের 5টি ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা করে বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়েছে। গ্যাস বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে। ভিতরে আর আমরা সার্চ করে দেখেছি, আর কোনো ভিকটিম আটকা নাই। এটা নন ইঞ্জিনিয়ার্স ভবন, যা অপরিকল্পিত ভবন, এই জন্য দোষে গেছে। পরিত্যক্ত ঘোষণার সাথে সাথে তাদের ওখানে আর কোনো লোকজন নেই, এটি নিশ্চিত করা হয়েছে। এর পাশাপাশি আমাদের এখানে আরেকটি ভবনে ফাটল দেখা গেছে। সর্বমোট আমরা 5টি ভবন পরিত্যক্ত ঘোষণা করেছি। ধসে পড়া ভবনটি নির্মাণে কোনো ধরনের বিল্ডিং কোড না মানায় মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে আবাসন খরচ হু হু করে বাড়ায় অনেকেই থাকার জন্য বেছে নেন কাছাকাছি কেরানীগঞ্জকে। চাহিদার ভার সামাল দিতে যেন তেনভাবে গজিয়ে উঠছে ভবন। গেল 6 বছরে 5টি ভবন হেলে পড়েছে ঘনবসতিপূর্ণ এই এলাকায়। নগর পরিকল্পনাবিদরা বলছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাবে এভাবে অপরিকল্পিত ভবন গড়ে উঠছে, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। সালাউদ্দিন সুমনের রিপোর্ট। ঢাকার কাছে হওয়ায় কেরানীগঞ্জে বসবাসের প্রবণতা বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা আবাসিক ভবনের সংখ্যাও, আর তাতেই বারবার ঘটছে দুর্ঘটনা। গত 6 বছরে কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় 5টি ভবন হেলে পড়ার ঘটনা ঘটেছে। 2015 সালের 6 এপ্রিল কেরানীগঞ্জের চরকালীগঞ্জে হেলে পড়ে 6 তলা ভবন। একই বছরের 7 জুলাই সুবাড্ডা পশ্চিম কলোনি এলাকায় হেলে পড়ে নির্মাণাধীন 4 তলা ভবন। 2016 সালের 25 এপ্রিল কালীবাড়ি খালপাড় এলাকায় হেলে পড়ে 3 তলা ভবন। 2019 সালের 25 ফেব্রুয়ারি কাজীবাড়ি মোড়ে হেলে পড়ে 6 তলা ভবন। 2019 সালের 4 জানুয়ারি বেগুনবাড়ি সেতুর কাছে হেলে পড়ে 5 তলা ভবন। আর সবশেষ শুক্রবার চরাইল এলাকায় ধসে পড়ে এই 3 তলা ভবনটি। এ ঘটনার পর আশপাশের 5টি ঝুঁকিপূর্ণ ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা জানান, এই এলাকার আরও বেশ কয়েকটি ভবন অপরিকল্পিতভাবে জলাশয়ের উপর নির্মিত হয়েছে। যে বিল্ডিং ধসে পড়লো, এর আশেপাশের আরও 4-5 প্রায় 6টা বিল্ডিং আমি ক্যারি করছি, লিস্ট করেছি। এবং এই লিস্টের পাশাপাশি এই যে ডিসের ওই পাশটা, ওখানেও অপরিকল্পিত অনেক ভবন আছে। এখান থেকে শুরু করে আরও 5-7টা বের হবে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অবহেলা ও তদারকির অভাবেই অপরিকল্পিতভাবে ভবন নির্মিত হচ্ছে। সত্যিকার অর্থে নগরায়ন অথবা বসতভিটার ক্ষেত্রে কোনো ধরনের কার্পণ্য, অবহেলা অথবা কোনো অজুহাতে এর পরিবীক্ষণ ছাড়া বসবাসযোগ্যতার সার্টিফিকেট দেওয়া আত্মহত্যার শামিল। এখনই সতর্ক না হলে ত্রুটিপূর্ণ অবকাঠামোর ভবনগুলো বিপর্যয় ডেকে আনতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন নগরবিদরা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। ঢাকার চারপাশে নদী দখলমুক্তের অভিযানের মধ্যেই
তীর রক্ষায় সীমানা পিলার বসানো নিয়েই প্রশ্ন উঠেছে। সদরঘাট এলাকায় শ্যামবাজারে নদীর ২০ ফুট জায়গা না ছেড়েই স্থায়ী সীমানা পিলার বসানোর এমন অভিযোগ উঠেছে বিআইডব্লিউটি এর সার্ভেয়ারদের বিরুদ্ধে। এদিকে উচ্ছেদ অভিযানের মধ্যেই ফের নদী দখল করে ইটভাটা ও নদী ভরাটের প্রমাণ মিলেছে তুরাগের সাভার অংশে। বিআইডব্লিউটি এর চেয়ারম্যান বলছেন, সীমানা পিলার নিয়ে কোনো অনিয়ম হলে কাউকেই ছাড় দেয়া হবে না। মাহমুদ রাকিবের রিপোর্ট। সদরঘাটের পাশেই শ্যামবাজারের ফরাসগঞ্জে উচ্ছেদ অভিযানের আগে এখানে স্থায়ী সীমানা পিলার বসানো হয়, কিন্তু উচ্ছেদ অভিযানে এসে আরও ২০ থেকে ২৫ ফুট ভিতরে গিয়ে নতুন করে ওই জায়গা পর্যন্ত সীমানা চিহ্নিত করা হয় এবং এই 7তলা ভবনটিও আরও ২০ থেকে ২৫ ফুট ভিতরে গিয়ে নতুন করে পুনঃচিহ্নিতকরণ করা হয়। নতুন দাগে গত 15ই ফেব্রুয়ারি ওই ভবনে উচ্ছেদ চালায় বিএডব্লিউটির ঢাকা বন্দর কর্তৃপক্ষ। গুড়িয়ে দেওয়া হয় স্থায়ী সীমানা পিলার থেকে আরও প্রায় 20 ফুট বাইরের অংশ। পূর্ব পাশে হলে দুটি সীমানা পিলার রয়েছে, সেখানে প্রথম সীমানা পিলারের পরে 56 ফিট পরে আরেকটা সীমানা পিলার বসবে। সেই জায়গাটা আমরা অ্যালাইনমেন্ট দিয়ে এসেছি। ঢাকার চারিদিকে সীমানা পিলার হচ্ছে, সেখানে সামান্য ভুল ত্রুটি কন্ট্রাক্টররা করতেই পারে। মহানগর জরিপের ম্যাপে এ বক্তব্যের প্রমাণও মেলে। অবশ্য সীমানা নির্ধারণ ও পিলার বসানো প্রকল্পের নির্বাহী প্রকৌশলী ভুল স্বীকার করতে নারাজ। আমরা চেক দিয়ে দেখেছি আমাদের পিলারের অবস্থান সঠিক আছে। এখানে তাৎক্ষণিক ফিল্ডে যারা উপস্থিত থেকে এটা মেজারমেন্ট করছে তাদের ভুল বোঝাবুঝি। সার্ভেয়ার আর ঢাকা বন্দর কর্তৃপক্ষের এমন রশি টানাটানিতে ক্ষুব্ধ ক্ষতিগ্রস্তরা। পিলার দিছে এক জায়গায়, বাংছে আরো ভিতরে, ওই হিসাবে বলতে গেলে পিলার আলা 2 নাম্বারই করছে। শ্যামবাজারে যখন এই দুরবস্থা, তখন রাজধানীর বসিলা ও ঢাকা উদ্যানের অপর পাশ সাভার অংশে গিয়ে দেখা যায় স্থায়ী সীমানা পিলারের মধ্যে নদী দখল করে চলছে ইটভাটার ব্যবসা। পাশে আবার নতুন করে চলছে বালু ভরাটের কাজও। ম্যাপ নিয়ে যাচাই বাছাই করেই পিলারগুলো বসিয়েছে। তো এর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাদের অবশ্যই আমরা তদন্ত করে দেখব এবং ব্যবস্থা নেব। 2022-এর জুনের মধ্যে ঢাকার চারপাশের নদী তীরে স্থায়ী সীমানা পিলার বসানোর কাজ শেষ হবার কথা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। অর্থ ও মানব পাচারের মামলায় কুয়েত আদালতে 4 বছরের কারাদণ্ডপ্রাপ্ত এমপি পাপুলের রায়ের কপি পেয়েছে সরকার। আইনি ব্যবস্থার জন্য এরই মধ্যে তা স্পিকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। তার সংসদ সদস্য পদ বাতিল হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সংসদ। অর্থ মানব পাচারের অভিযোগে আলোচিত সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল কুয়েতে গ্রেফতারের পর তার পদে থাকা নিয়ে বিতর্ক তৈরি হয়। গত 28 জানুয়ারি অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে 4 বছরের কারাদণ্ড দেন সে দেশের আদালত। শুক্রবার রাজধানীর পূর্বাচলে এক অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী জানান, রায়ের কপি হাতে পেয়েছে সরকার। 61 পৃষ্ঠার আরবি ও ইংরেজি রায়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্পিকারের কাছে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, এখন আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আইন অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মাননীয় স্পিকারের কাছে এগুলো পৌঁছে দিয়েছে। বাকি কি অ্যাকশন নিতে হবে তারা সেটা বিধি মোতাবেক অ্যাকশন নেবেন। সংবিধান বিশেষজ্ঞ ডক্টর স্বাধীন মালিক মনে করেন, এমপি পদ থাকবে না পাপুলের। প্রমাণিত হয়েছে সে দোষী অপরাধী, তার 4 বছরের সাজা হয়েছে, অতএব সে দোষী অপরাধী, অতএব তার সংসদ সদস্য পদ আমার ধারণা থাকার কথা না। স্পিকার কার্যপ্রণালী বিধি প্লাস বাংলাদেশের সংবিধান এবং সংসদ কার্যপ্রণালী বিধি সে অনুযায়ী ব্যবস্থা নেবেন। এখন আমরা অধীর আগ্রহে আছি কিভাবে ব্যবস্থা নেন। দেশেও পাপুল ও তার স্ত্রী সংরক্ষিত আসনের এমপি সেলিনা ইসলামের দুর্নীতির তদন্ত করছে দুদক ও সিআইডি। এরই মধ্যে এমপি দম্পতির পরিবারের 617টি ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। অপেক্ষা আর একদিনের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার। সার্বিক প্রস্তুতির অংশ হিসেবে ধোঁয়া মোছার কাজ শেষে চলছে মূলবেদী সহ আশপাশে আলপনা আঁকার কাজ। আয়োজকরা বলছেন, স্বাস্থ্যবিধি মানতে এরই মধ্যে জারি করা হয়েছে বেশ কিছু নির্দেশনা। আরও জানাচ্ছেন তোহা খান তামিম। রং আর নিপুণ হাতের ছোঁয়ায় জীবন্ত হচ্ছে শহীদ বেদি। তুলির আঁচড়ে প্রকাশ পাচ্ছে আলপনার অবয়ব। প্রতি বছরের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা আঁকছেন আলপনা। তবে কোভিড বাস্তবতায় ভিন্নতা এসেছে কিছুটা। এবারই প্রথম শহীদ মিনারের আশপাশের রাস্তা রাঙানো হচ্ছে না। সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন, তাই দিন রাত চলছে আঁকিবুকির কাজ। টোটাল 3টা বেদিতে 2টা করে 6টা
আলপনা করা হয়। এইখানে এসে কাজ করাটা আমার কাছে মনে হয় অনেক একটা গর্বের একটা ব্যাপার। ভালোবাসা, আনন্দ, শ্রদ্ধা সবকিছু মিলে এই কাজগুলো হয়। শহীদ মিনার আশেপাশে সব জায়গাতে আলপনার কাজ হচ্ছে, ওই পাশের দেয়ালে কাজ হচ্ছে, তো মোটামুটি শেষের দিকেই। আয়োজকরা আগেই জানিয়েছেন সীমিত পরিসরে হবে প্রভাত ফেরি, বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক আর শারীরিক দূরত্ব। যারা শ্রদ্ধা জানাতে আসবেন প্রবেশ করতে পারবেন পলাশী মোড় দিয়ে, বের হতে হবে চানখারপুল অথবা দোয়েল চত্বর দিয়ে। রাস্তায় যেই ব্যাপক পরিসরে আলপনা করি সেটি পুরাটাই এবার বাদ দেওয়া হয়েছে, মূলত বেদিতে। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি যেই জায়গাটা দিয়ে উঠবেন সেই জায়গাটুকু শুধু আমরা করব। মাস্ক ছাড়া কেউ বেদিতে প্রবেশ করবে না, এবং বেদির যে মুখগুলোতে যেখান থেকে উঠবে সেখানে স্যানিটাইজার থাকবে। আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসকে ঘিরে নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। 145 সিসিটিভি ক্যামেরা দিয়ে ঢেকে ফেলা হয়েছে পুরো শহীদ মিনার এলাকা। আলপনার এই রং নিশ্চিতভাবে ছুঁয়ে যাবে বাঙালি মননে। রক্তাক্ত দুঃখিনী বর্ণমালা পাবে ভালোবাসার উত্তরাধিকার। এই শহীদ মিনার বারংবার ডাক দিয়ে যাক ভাষিক জাতি বাঙালিকে। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তোহা খান তামিম, সময় সংবাদ। সময় সংবাদে খবর প্রচারের পর 2018 সালে 10,100 টাকায় 26 দিনের ডাক্তার তৈরির সেই কারখানা সিলগালা করে বন্ধ করে দিয়েছিল রংপুর জেলা প্রশাসন। কিন্তু সামান্য কৌশলে কিছুদিনের মধ্যে পাশের একটি ভবন ভাড়া নিয়ে বিপিডিএ নামে সেই ভুইফোর সংস্থাটি গত 2 বছরে ডালপালা ছড়িয়েছে সারা দেশে। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। 2018 সালে শুধুমাত্র রংপুর কেন্দ্রিক ছিল প্রতারণার এই চক্র। নামের সঙ্গে ডাক্তার লেখা যাবে এই প্রলোভন দিয়ে 26 দিনের ট্রেনিং শেষে সার্টিফিকেট বাণিজ্য করে 1200 জনের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ ওঠায় সিভিল সার্জনের লিখিত অভিযোগে অবৈধ প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয় জেলা প্রশাসন। কিন্তু কিছুদিনের মধ্যেই পাশের একটি ভবনে কার্যক্রম শুরুই শুধু নয়, দেশব্যাপী প্রতারণার জাল ছড়িয়ে দেন রাকিবুল ইসলাম তুহিন। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী সহ বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে বাংলাদেশ প্যারামেডিক্যাল ডাক্তার অ্যাসোসিয়েশন বিপিডিএ নামে শাখা খুলে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় তার চক্র। কিন্তু টাকার ভাগাভাগি নিয়ে দুই পক্ষের মতবিরোধ দেখা দিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের গোমর ফাঁস করে দেন এর সভাপতি ডাক্তার RM রনি। এই সংগঠনের লাইসেন্স রেজিস্ট্রেশন নিয়েছে এই বাবদ 5 কোটি টাকার বিনিময়ে এবং দলীয় কর্মীদের কাছ থেকে সে টাকা হাতিয়ে নিয়েছে। মহাসচিব রাকিবুল ইসলাম তুহিনের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে এ নিয়ে তিনি কথা বলবেন না বলে জানিয়ে দেন। আমি আপনার সাথে বিষয়টা নিয়ে আপনি টোটাল বিষয়টা অফিসিয়ালি দেখেন, আমি এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না ভাই। জনস্বাস্থ্যের জন্য হুমকি হওয়া সত্ত্বেও আবারও সাইনবোর্ড ঝুলিয়ে প্রতারণার জাল বিস্তার করায় উদ্বিগ্ন সংশ্লিষ্টরা। MBBS ডিগ্রির নিচে কেউই ডাক্তার পরিচয় দিতে পারে না, পারার কথাও না। আসলে ব্যবস্থাপনাটা এবং নিয়ন্ত্রণ থাকা দরকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বলে আমি মনে করি। এ অবস্থায় অবৈধ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আবারও ব্যবস্থা গ্রহণের আশ্বাস জেলা প্রশাসক ও সিভিল সার্জনের। না, এরা ডাক্তার লিখতে পারে না, এটা একটা প্রতারণা। যারা সাধারণ জনগণ তাদের জন্য এটা একটা ঝুঁকির বিষয়, সেজন্য এটা আমরা অবশ্যই দ্রুত ব্যবস্থা নেব। সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্তা ব্যক্তির নাম ও ছবি ব্যবহার করে অবৈধ প্রতিষ্ঠানটি 8টি বিভাগে 35টি জেলায় ও 60টির বেশি উপজেলায় 100টির বেশি শাখা খুলে প্রতারণা করার অভিযোগ করেছেন সংগঠনটির খোদ সভাপতি। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। কৃষি ব্যাংকের মাদারীপুর শাখায় কৃষি ঋণ নিতে লাখে 10,000 টাকার ঘুষ দিতে হয় বলে অভিযোগ উঠেছে। এ অবস্থা দীর্ঘদিন ধরে চললেও ভুক্তভোগীরা পান না কোনো প্রতিকার। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও সাদাত আকনের ছবি নিয়ে রিপোর্ট। 3 লাখ টাকা 30,000 টাকা ঘুষ চাইছে, 20,000 টাকা অলরেডি দেওয়া হয়ে গেছে। মাদারীপুর সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ গ্রামের বাসিন্দা আলী আজগর বাড়িতে একটি গরুর খামার করার জন্য ঋণের আশায় কৃষি ব্যাংকের মাদারীপুর শাখায় কাগজপত্র জমা দেন 4 মাস আগে। ব্যাংকের কর্মকর্তা সৌরভ মণ্ডলের মাধ্যমে 3 লাখ টাকা ঋণ পাইয়ে দিবে বলে নিরাপত্তা কর্মী মনোয়ার 30,000 টাকা ঘুষ দাবি করেন বলে অভিযোগ তার। স্ত্রীর গহনা বন্ধক রেখে 20,000 টাকা জোগাড় করে মনোয়ারকে ঘুষ দিলেও বাকি 10,000 টাকার জন্য আজও পাচ্ছেন না কৃষি ঋণ। আজকে 4-5 মাস ধরে ঘুরাইয়া
এখন বলে আইস না কাল না বসে এরকম করে আমার লাগে মানে এরকম খালি তারিখ করতে আছে। শুধু আলী আজগর নন, তার মতো অনেকেই এই ঘুষ বাণিজ্যের শিকার। ঘুষ দিয়ে ব্যাংক থেকে কৃষি ঋণ নিলেও ব্যাংক কর্মকর্তাদের চাপে তারা মুখ খুলতে চান না। এর ফলে প্রকৃত কৃষকরা বাদ পড়ে যান স্বল্প সুদে সরকারের এই কৃষি ঋণের বিশেষ সুবিধা থেকে। জোর করি যে আমরা কৃষি কাজ করি, আমাকে যদি লোন না দেন তাহলে আমরা ফসল করব কেমনি? হ্যাঁ, কিছু পার্সেন্টেজ দেওয়া লাগে যে আমরা যাই না। হ্যাঁ, কয় কানে কানে কিছু দিতে পারলে করিয়ে দেওয়া মানে। তবে ঘুষের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মনোয়ার। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ব্যাংকের ম্যানেজার। ও আমাদের কোনো টাকা দেয় না যে 30,000 টাকা 3 লাখ টাকা লোন পাওয়াই দেবো, এই কথাও আমি বলি নাই। আমি বলছি লোন দেওয়ার ব্যাপারে আমি তোমাদের সহযোগিতা করবো। জয়েন করার পর আমার নলেজে যেন কোনো কিছু অভিযোগ আসেনি। এদিকে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। ঘুষ নিয়ে বা হয়রানি করে কৃষকদেরকে লোন নিতে হয় বা কৃষকরা লোন না পায়, তাহলে আমরা অবশ্যই সেটা আইনগত ব্যবস্থা অবশ্যই নিব। কৃষি ব্যাংকের মাদারীপুর শাখা থেকে কৃষকদের নামে প্রতি বছর 12 থেকে 14 কোটি টাকা ঋণ দেওয়া হয়। সময় সংবাদ, মাদারীপুর। প্রবাসের সময় আরও থাকছে। এবার আইপিএল এর জন্য এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলবেন না সাকিব। ছুটি মঞ্জুর করেছে বিসিবি। নিউজিল্যান্ড সফরের জন্য 20 সদস্যের দল ঘোষণা। বিএনপি আন্দোলনের ইস্যু ঠিক করতেই এক যুগ কাটিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সকালে তার সরকারি বাসভবন থেকে এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন। যে কোনো জনঘনিষ্ঠ ইস্যুতে শেখ হাসিনা সবার আগে রেসপন্স করেন। বাংলাদেশ আওয়ামী লীগ দেশের মানুষের সাথে সবসময় থাকে। শেখ হাসিনার জনমুখী রাজনীতির কারণে বিএনপি আন্দোলনের ইস্যু সংকটে পড়েছে। 1 দফা বলুন আর 11 দফা বলুন, বিএনপির আন্দোলনের মরাগাঙ্গে আর জোয়ার আসবে না। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতা ভাগাভাগির মাধ্যমে দেশ মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবে দলটির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর মুক্তির দাবিতে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। সবাই ভাগযোগ করে খাচ্ছে, এই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ভাগযোগের মহোৎসব চলছে। এখানে ক্ষমতার ভাগযোগ, অর্থের ভাগযোগ, একটা মহোৎসব চলছে। তার ভিকটিম হচ্ছে আজকে আসলাম চৌধুরী একজন। আমরা তো স্বচ্ছ বিচার প্রক্রিয়া বিশ্বাস করি। এখন তো বিচার পাওয়া তো দূরের কথা, আমরা তো বিচার চাইতেই পারতেছি না। এখন ও তো বিচার চাইতে পারতেছে না। ও যদি বিচার চাইতে পারতো তাহলে তো একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে তার বিচার হতো। তার সঠিক 3-4-6 মাসের মধ্যে তার বেল হয়ে যাওয়ার কথা। দেশের জনগণের 1% এরই মধ্যে করোনার টিকা নিয়েছেন। আইইডিসিআর বলছে পৃথিবীতে খুব কম সংখ্যক দেশই পেরেছে এই সফলতা অর্জন করতে। শুক্রবার সকালে রাজধানীতে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সংলাপে উঠে আসে দেশের করোনা পরিস্থিতির সার্বিক চিত্র। প্রথম দিকে করোনার টিকা নিতে আগ্রহ কম দেখালেও এখন দ্বিগুণ উৎসাহে টিকা নিচ্ছে সাধারণ মানুষ। কোনো কোনো কেন্দ্রে লক্ষ্যমাত্রার 1.5 গুণ পর্যন্ত টিকা নিতে ভিড় করছেন আগ্রহীরা। পৃথিবীতে অল্প কয়েকটি দেশ তার মোট জনসংখ্যার 1% টিকা নিশ্চিত করেছে, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের করোনা নিয়ে দ্বিতীয় সংলাপে এ তথ্য জানান আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। খুব অল্প দেশ নিজের জনসংখ্যার 1%-এর ভ্যাকসিন কমপ্লিট করেছে। আমাদের 18,48,000 মানে 1.0 সামথিং। এই 18 লক্ষ মানুষ বা 18.5 লক্ষ মানুষকে যে আমরা ভ্যাকসিনটা দিয়েছি, আপনারা দেখেছেন এখন মানুষ দলে দলে ভ্যাকসিন নিচ্ছে। এই ভ্যাকসিনের টেম্পোটা আমাদের ধরে রাখতে আপনাদের সবাইকে সহায়তা করতে হবে। টিকার অধিক কার্যকারিতা নিশ্চিতে 2টি ডোজের ব্যবধান 8 সপ্তাহের পরিবর্তে 12 সপ্তাহে উন্নীত করার তাগিদ দিয়েছে বিএমএ। সরকার এটাকে 8 সপ্তাহে নিয়ে গেছে, তবে এটা 12 সপ্তাহ হলে সবথেকে ভালো হয়। আমরা সবচাইতে বেশি আপনার ইমিউনিটি মানে প্রতিরোধ ক্ষমতা যেটা মানুষের মধ্যে, সেই প্রতিরোধ ক্ষমতাটা তৈরি করতে সক্ষম হব। এখন যেভাবে ভ্যাকসিন মানুষ নিচ্ছে এবং সরকার দিতে পারছে, তাতে কিন্তু এটা সম্ভব। টিকা দিচ্ছি আর তো করোনা হবে না, এটাও কিন্তু ঠিক না, কারণ 100% প্রোটেকশন দিচ্ছে না। সুতরাং টিকা অবশ্যই নিব, মাস্ক অবশ্যই পারবো। এখন অনেক জায়গায় রিসার্চ করে তারা এই কথাই বলতে চাচ্ছেন যে ডাবল মাস্ক পরলে কিন্তু আরো ভালো। সুতরাং আমরা যারা পারি চেষ্টা করবো ডাবল মাস্ক পরবো, হাত ধোয়ার চর্চা অবশ্যই চালু রাখবো।
একটানা ৬০ লাখ টিকা দেওয়ার ৮ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দিতে সরকারের নতুন সিদ্ধান্তের কথা জানান আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা 9 মাস গবেষণা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। অভিযোগ, আর্থিক প্রতিষ্ঠানের অনিয়মের সঙ্গে জড়িত বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারাই। খতিয়ে দেখতে গঠন করা হয়েছে কমিটি। আর এই 5 সদস্যের কমিটির সদস্য সবাই বাংলাদেশ ব্যাংকেরই। এ অবস্থায় নিরপেক্ষ তদন্ত নিয়ে প্রশ্ন উঠেছে। হরিপদ সাহার রিপোর্ট। পিকে হালদার ৩৫০০ কোটি টাকা আত্মসাৎ করে পথে বসিয়েছেন ইন্টারন্যাশনাল লিজিং, পিপলস লিজিং, এফএএস ফাইন্যান্স ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানির গ্রাহকদের। গত মাসে দুদক গ্রেপ্তারের পর রিমান্ডে নিলে ঢাকা মেট্রোপলিটন আদালতে ইন্টারন্যাশনাল লিজিং এর সাবেক এমডি রাশেদুল হক জানান, অনিয়ম চাপা দিতে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের মোটা অঙ্কের ঘুষ দেয়া হতো। এর প্রেক্ষিতে অভিযুক্ত নির্বাহী পরিচালক শাহ আলমকে চলতি মাসের প্রথম সপ্তাহে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে সরিয়ে দেয় কেন্দ্রীয় ব্যাংক। যদিও আরেক অভিযুক্ত সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরীর বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। আদালত ভবিষ্যতে আর্থিক প্রতিষ্ঠানের এমন অনিয়ম রুখতে কেন্দ্রীয় ব্যাংককে তৎপর হওয়ার নির্দেশ দিলে সম্প্রতি 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি হয়েছে, এইটুকু আমি বলছি, এবং আমার মনে হয় ফার্দার আমি আর কিছু আপাতত বলা হচ্ছে না, কারণ ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি সেটা তারা তাদের কাজ করবে, করার পরে যখন একটা পর্যায়ে এসে যদি আমার কিছু শেয়ার করতে হয় তখন আমি দেখবো। কোর্টের নির্দেশনা অনুযায়ী করা হয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংকের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিকল্প নেই বলে মনে করেন এই অর্থনীতিবিদ। এত বড় রকমের আর্থিক কেলেঙ্কারির ঘটনা যেটা উদ্ঘাটিত হয়েছে আংশিকভাবে, সেটাই কিন্তু সব চিত্র নয়। এটাকে আমরা বলি হয়তো এটা হচ্ছে টিপ অফ দ্য আইসবার্গ। কাজে আমাদেরকে সত্য উদ্ঘাটন করতে হবে এবং এই সত্যের গোড়াটুকু কতখানি পর্যন্ত বিস্তৃত বাংলাদেশ ব্যাংকের ভিতরে সেটাও জানতে হবে। সেই জন্য আমি মনে করি যে একটা ইন্ডিপেন্ডেন্ট হাই পাওয়ার্ড আউটসাইড কমিটি দিয়ে এই তদন্তটা হওয়া উচিত। তা না হলে শুধুমাত্র যদি একজন ডেপুটি গভর্নর সাহেব এবং তার পদস্থ কর্মকর্তাদের যদি করা হয়, তাহলে এটা কিন্তু যে লেভেল পর্যন্ত এই আগ্রাসনটা বা এই দুর্নীতিটা হয়েছে সেটাকে টাচ নাও করতে পারে। দেশের ৩৫টি আর্থিক প্রতিষ্ঠানের 10টির অবস্থাই রুগ্ন। ঋণ জালিয়াতি ও খেলাপির কারণে গ্রাহকদের নিয়মিত টাকাও দিতে পারছে না প্রতিষ্ঠানগুলো। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। মাওয়া মৎস্য আড়তে পদ্মার ইলিশে ভরপুর। শীত মৌসুম শেষ হওয়ায় চাহিদা বেড়েছে ইলিশের। সরবরাহের তুলনায় ক্রেতা বেশি থাকায় ইলিশের চড়া দাম হাঁকা হচ্ছে। বড় আকারের ইলিশ বিক্রি হচ্ছে কেজিতে 1100 টাকা পর্যন্ত। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। ভোরেই হাকডাক মুন্সিগঞ্জের মাওয়া ইলিশের আড়তে। ভোরেই তাজা ইলিশের সয়লাভ আড়তগুলো। ইলিশের হাটে ফরমালিন মুক্ত পদ্মার তাজা মাছের জন্য ক্রেতা বিক্রেতাদের ভিড় থাকে সব সময়। তবে সরবরাহের তুলনায় ক্রেতা বেশি থাকায় ইলিশের দাম চড়া। মানুষের চাহিদা বেশি, মাছ হচ্ছে কম, দাম একটু বেশি। 800 থেকে 850 টাকা কেজি, আজকে আপনার 900 থেকে 950 টাকা কেজি। তবে মাছ যেরকম দাম তেরকম। ইলিশ মাছের দামটা একটু বেশি সব মাছের থেকে। ব্যবসায়ীরা বলছেন কারেন্ট জালে উৎপাদন বিঘ্নিত হচ্ছে ইলিশের। 2 ঘন্টার হাটে প্রায় কোটি টাকার মাছ বিক্রি হয়, কিন্তু অর্ধ শতাব্দী প্রাচীন আড়তটির সংস্কার না হয় ক্ষোভ আড়তদারদের। আমাদের যে একটা মেন রাস্তা, সেই রাস্তাটা কেটে দিচ্ছে, আর মাছ সামগ্রী উঠবার নাম্বার সেই কোনো খাদ্য কোনো হইতেছে না। হাটে এখন ঝাঁকে ঝাঁকে নতুন ইলিশ আসতে শুরু করেছে। বড় ইলিশ কেজি 1000 থেকে 1100 টাকা, আর 700 থেকে 800 গ্রামের মাছ 700 থেকে 800 টাকায় বিক্রি হয়। 30 জুন পর্যন্ত 25 সেন্টিমিটারের ছোট ইলিশ নিষিদ্ধ করেছে সরকার। মৎস্য বিভাগ জানিয়েছে গেল মৌসুমে জেলেরা 2152 মেট্রিক টন ইলিশ শিকার করেছে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। 3 দিনের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল। হোটেল মোটেল খালি না থাকায় কক্ষ না পেয়ে সৈকত ও সড়কে পায়চারি করছেন। রেস্তোরাঁ, যানবাহন সহ সবখানে বাড়তি অর্থ আদায় ছাড়াও হয়রানির অভিযোগ পর্যটকদের। এজন্য দালাল চক্রকে দুষছেন ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে লাখো পর্যটকের যেন মেলা বসেছে। সাপ্তাহিক ও 21শে ফেব্রুয়ারির টানা 3 দিনের ছুটিতে তাদের পদচারণায় মুখর সাগর তীর সহ পর্যটন স্পটগুলো।
সৈকতের সুগন্ধা পয়েন্টে হোটেলের রুম ভাড়া না পেয়ে ব্যাগ ও লাগেজ নিয়ে অবস্থান করছেন বালিয়াড়িতে। আবার অনেক পর্যটক অবস্থান করছেন সাগর তীরে। পর্যটকদের অভিযোগ তারা হয়রানির শিকার হচ্ছেন। দৌড়াদৌড়ি করলাম, কোনো রুম পাইনি। আর মানে পাইছি কিন্তু নর্মাল যেগুলো এগুলো অনেক প্রাইস বলতেছে। ঢাকা থেকে হঠাৎ করে আসছি, তারপর হোটেল পাচ্ছি না, সেই সকাল থেকে ঘুরতেছি। বিভিন্ন রেস্টুরেন্ট বলেন, তারপর গাড়ি ভাড়া বলেন, সব কিছুতেই অতিরিক্ত পয়সা চার্জ করছে। যে খাবার গতবার আমরা খেয়েছিলাম মনে করেন 120, 30, 40, এবার এগুলো 180, 200 টাকা এরকম চার্জ হচ্ছে। টানা ছুটিতে করোনার ক্ষতি পুষিয়ে নেওয়া ও হয়রানির জন্য দালাল চক্রকে দুষছেন পর্যটন ব্যবসায়ীরা। বিপুল সংখ্যক পর্যটকের সমাগমকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অসৎ উপায়ে পর্যটকদের হয়রানি করছে। আর ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে পর্যটকদের হয়রানি নিরসন করা হবে। ম্যাজিস্ট্রেটের সহযোগিতা নিয়ে তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করি। ইতিমধ্যে বেশ কয়েকটা ঘটনা এরকম আমরা রুখে দিয়েছি। ট্যুরিস্ট পুলিশের দেয়া তথ্য অনুযায়ী টানা ছুটিতে কক্সবাজারে 4 লাখের বেশি পর্যটক এসেছেন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। অসহায় মানুষের সহায় রোগী কল্যাণ সমিতি। চিকিৎসার জন্য নিঃস্ব হওয়া মানুষের শেষ ভরসার স্থল চট্টগ্রাম মেডিকেলের মানবিক প্রতিষ্ঠানটি। বিনা পয়সায় চিকিৎসার সামগ্রী নিতে প্রতিদিন ভিড় করছেন শত শত মানুষ। সরকারি সহায়তার পাশাপাশি ধনাঢ্য ব্যক্তিদের আর্থিক সহায়তায় চলছে সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন রোগী কল্যাণ সমিতি। নূরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। রুমা আক্তার 2 মাস আগে ক্যান্সার আক্রান্ত হয়ে মেয়েকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করেন। এই জটিল রোগে চিকিৎসা করাতে গিয়ে শেষ সম্বলটুকু হারিয়েছেন। তার এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে রোগী কল্যাণ সমিতি, দিচ্ছেন চিকিৎসা সহায়তা। ওরা বলছে যে মানে যতটুকু পারে আমাদেরকে সহযোগিতা করবে আমার মেয়ের চিকিৎসার জন্য। আমি আমার মেয়ের চিকিৎসা সহযোগিতার জন্য আসছি, টাকা পয়সা আর্থিক অবস্থা ভালো নাই জন্য। রুমার মতো শত শত দুস্থ ও অসহায় মানুষের শেষ ভরসার স্থান মেডিকেলের রোগী কল্যাণ সমিতি। প্রতিদিন কয়েকশো মানুষ বিনা পয়সায় পাচ্ছেন ওষুধ সহ নানা চিকিৎসা সেবা। ডায়ালিসিসের টাকাগুলো এখান থেকে নিয়ে যাই, এখানে সেকেন্ড মাধ্যমে ওগুলো দিয়ে আমি চিকিৎসা চালাই। আমার মেয়ের বয়স 15 বছর, ওর টাইফয়েড জ্বরের থেকে ব্রেনের সমস্যা। আল্লাহ দিলে এখান থেকে অনেক সুযোগ সুবিধা পাইছি। প্রতিষ্ঠানটি করোনাকালে 1 কোটি টাকা মূল্যের অক্সিজেন ও পিপিই সহ নানা চিকিৎসা সামগ্রী দিয়েছে হাসপাতালে। হৃদরোগ বিভাগে স্থাপন করেছে 15 সজ্জার পূর্ণাঙ্গ বেড। এই মানুষের সেবা দেওয়া, এই মানুষের সাহায্য সহযোগিতা করা, আমি মনে করি যে দুনিয়ার মধ্যে সবচেয়ে সাহায্য এটা উত্তম সেবা। এজন্য আমি এইটাকে আমার প্রফেশনের মানে পেশা এবং নেশার মতো আমি এটা। সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন প্রতিষ্ঠানটি মূলত চলে সরকারি অনুদান, ব্যক্তি ও প্রতিষ্ঠানের দান এবং জাকাত ফান্ডের টাকায়। সবচেয়ে বেশি যেটা দেখা যায় সেটা হলো গরিব রোগীদের সহায়তা করা। এর বাইরেও কিন্তু রোগী কল্যাণ সমিতি এখানে সব ধরনের রোগীকেই সহায়তা করে, যার যেটা প্রয়োজন। রোগী কল্যাণ সমিতি এ পর্যন্ত 3 লাখ মানুষকে চিকিৎসা সেবা দিয়েছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। 2 ডোজ ভ্যাকসিন দেওয়ার পরও ইতালির রাজধানী রোমে আশ্চর্যজনকভাবে করোনা পজিটিভ রোগী পাওয়া গেছে। এ নিয়ে প্রবাসী বাংলাদেশি সহ স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এতে ভ্যাকসিন নিতে অনীহা দেখা যাচ্ছে অনেকের মধ্যে। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। ইতালিতে একযোগে ফাইজার, মডার্না এবং অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কার্যক্রম চলছে। 2023 সালের মধ্যে 6 কোটি নাগরিককে ভ্যাকসিনের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রথম পর্যায়ে করোনার সম্মুখ যোদ্ধা এবং প্রবীণদের দেয়া হচ্ছে এই ভ্যাকসিন। এর মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশিও টিকা নিয়েছেন। তবে ভ্যাকসিন গ্রহণের পরও পরবর্তীতে করোনা পজিটিভ শনাক্ত হওয়ায় দেখা দিয়েছে নতুন আতঙ্ক, যার ফলে ইতালির স্বাস্থ্যকর্মী সহ নাগরিকদের মধ্যে ভ্যাকসিন গ্রহণে দেখা দিয়েছে অনীহা। অনেকে দ্বিতীয় ভ্যাকসিন নেওয়ার পরে অসুস্থ হয়ে পড়েছেন, করোনা পজিটিভ এসেছে। তাই আমরা কেউ শঙ্কামুক্ত নই। ফ্রন্টলাইনের হিসেবে আমাকেও টিকা নিতে হবে, বাট রোমে সেকেন্ড ডোজ নেওয়ার পরেও সেখানে করোনা পজিটিভ হয়েছে, সো সেক্ষেত্রে মোটামুটি কিছুটা ভয় লাগছে। ইতিমধ্যে রোমে 12 জন চিকিৎসক এবং নার্স সহ অনেকের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। যারা দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দিয়েছিলেন তারা অন্যকে আক্রান্ত করতে পারবে কিনা সে বিষয়ে গবেষণার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা।
ইতালিতে বৃহস্পতিবার পর্যন্ত প্রায় 20 লাখ মানুষ প্রথম ডোজের ভ্যাকসিন নিয়েছেন, দ্বিতীয় ডোজ নিয়েছেন 13 লাখের বেশি। ভ্যাকসিন কার্যক্রমের মধ্যেও থেমে নেই করোনা সংক্রমণ। গেল একদিনে দেশটিতে আক্রান্ত হয়েছেন 13,000-এর বেশি আর মারা গেছেন 347 জন। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি। দেশে চলমান টিকা কার্যক্রম প্রশংসা কুড়িয়েছে জার্মানিতেও। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, দেশে কূটনীতিকদের টিকা গ্রহণই বলে দেয় আমদানি করা টিকার মান নিয়ে কোনো ছাড় দেয়নি বাংলাদেশ সরকার। তাছাড়া বাংলাদেশে জার্মানির চাইতেও দ্রুত গতির টিকা কার্যক্রম শেখ হাসিনা সরকারের একটি বড় সাফল্য। বাংলাদেশে টিকা কার্যক্রমের আদ্যপান্ত নিয়ে বার্লিনের সময় টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। দেশে চলমান টিকা কার্যক্রম ও দেশে অবস্থানরত ৪৫টি দেশের কূটনীতিকদের টিকা গ্রহণ প্রশংসিত হয়েছে ইউরোপের দেশ জার্মানিতেও। সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি অনুমোদনপ্রাপ্ত টিকা দেয়া হচ্ছে বাংলাদেশে। অনেক আধুনিক দেশের তুলনায় করোনা থেকে সুরক্ষায় এগিয়ে বাংলাদেশ করোনা মহামারী ম্যানেজ করার ক্ষেত্রে খুব ভালো করছে। যে উৎসব মুখর পরিবেশে টিকা দেওয়া হচ্ছে এটি খুব আশাপ্রদ। যারা এ পর্যন্ত টিকা নিয়েছে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। শুনেছি আমাদের দেশ জার্মানির মতো বাংলাদেশেও টিকা কার্যক্রম চলছে, বিষয়টাকে সাধুবাদ জানাই। করোনার কারণে অন্যান্য দেশের মতো বাংলাদেশেরও সবাই স্বাস্থ্যগত ঝুঁকিতে আছেন, তাই টিকা গ্রহণের কোনো বিকল্প দেখছি না। জার্মানিতে বসবাসরত স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন জরুরি খাতে কর্মরত প্রবাসীরা টিকা গ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছেন এই কূটনীতিক। ঠিক যেমন মানব দেহ ভেদে এক এক রকমের ওষুধের কার্যকারিতা এক এক রকম, ঠিক তেমনি বিশ্ব উৎপাদিত সকল ধরনের করোনা টিকার কার্যকারিতা বিভিন্ন রকম। তবুও এই মহামারী থেকে বাঁচতে করোনা টিকা নেয়ার কোনো বিকল্প নেই বলছেন জার্মানির চিকিৎসা বিজ্ঞানীরা। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ঐতিহাসিক সাফল্য অর্জন করল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। মঙ্গল গ্রহে সফল অবতরণ করেছে নাসার মহাকাশযান পারসিভিয়ারেন্স রোভার। কোনো ধরনের জটিলতা ছাড়াই বাংলাদেশ সময় রাত ৩টায় মঙ্গল গ্রহের পৃষ্ঠে অবতরণ করে রোভারটি। ৬ চাকার এই স্বয়ংক্রিয় যানটি পৃথিবী থেকে ৪৭ কোটি মাইল পথের যাত্রা শুরু করেছিল ৭ মাস আগে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৩টায় প্রথমবারের মতো মঙ্গল গ্রহের মাটি স্পর্শ করে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্বপ্নের মঙ্গলযান পারসিভিয়ারেন্স। দীর্ঘ ৭ মাসের যাত্রার পর মঙ্গল গ্রহে অবতরণ করে এটি। রোভারটির সফল অবতরণের পরপরই উল্লাসে ফেটে পড়েন ক্যালিফোর্নিয়ার পাসাডিনার গবেষণা কেন্দ্রের প্রকৌশলীরা। ৬ চাকার মহাকাশ যানটিতে রয়েছে একটি ল্যান্ডার ভিশন সিস্টেম, রয়েছে টেরেন রিলেটিভ নেভিগেশন, রিয়েল টাইম ছবি তুলে রাখার স্বয়ংক্রিয় যন্ত্র। মঙ্গলে প্রাণের অস্তিত্ব রয়েছে কিনা তা খতিয়ে দেখবে এটি। এছাড়া মঙ্গলের মাটিতে কি কি উপাদান রয়েছে তা নিয়ে গবেষণা চালাবে পারসিভিয়ারেন্স রোভার। এজন্য মহাকাশ যানটিতে রয়েছে বিশেষ যন্ত্র, যার নাম ম্যাক্সি। এই যন্ত্রের সাহায্যে মঙ্গলের বায়ুমণ্ডলে অক্সিজেন তৈরি করা যাবে বলে জানান নাসার বিজ্ঞানীরা। মঙ্গল গ্রহে নভোযান অবতরণের এখন পর্যন্ত 14 বার চেষ্টা চালানো হয়েছে, যার মধ্যে সফল হয়েছে 8টি, আর এর সবগুলোই ছিল যুক্তরাষ্ট্রের। তবে 1999 সালে একবার নাসার মঙ্গল মিশন ব্যর্থ হয়েছিল। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে থাকছেন না সাকিব আল হাসান। ইনজুরি বা পারিবারিক কারণ নয়, আইপিএলের কারণেই সরে দাঁড়াচ্ছেন তিনি। বুধবার বিসিবির কাছে চিঠি দিয়েছেন সাকিব। তার ছুটি মঞ্জুরও করেছে বোর্ড, জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। খবরের শিরোনামে সাকিব থাকবেনই, সেটা হোক ইতিবাচক কিংবা বিতর্কিত। এবারের ইস্যু আরও সংবেদনশীল। এপ্রিলে শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা 2 দফা স্থগিত হওয়া টেস্ট সিরিজটি তারিখ নির্ধারণ না হলেও এপ্রিল মেতেই মাঠে গড়াবে আইপিএলও। ভারতের ওই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে জাতীয় দলের এই সিরিজকেই না বলে দিয়েছেন সাকিব। নিষেধাজ্ঞার সময় থেকে কেন্দ্রীয় চুক্তিতে না থাকা ক্রিকেটারের ছুটি চেয়ে পাঠানো চিঠিতে সই করে দিয়েছে বোর্ডও। সাকিব একটা চিঠি দিয়েছে, হি ইজ নট ইন্টারেস্টেড টু প্লে টেস্ট এগেইনস্ট শ্রীলঙ্কা, এবং সে আইপিএল খেলতে চায়। তো আমরা এটা নিয়ে বোর্ডে আমরা মিটিং করেছি, বেশ কয়েকজন ছিলেন, তার মধ্যে সিদ্ধান্ত হয়েছে যে যেহেতু কোনো প্লেয়ার যদি
টেস্ট খেলতে না চায় বা দেশে বা ওয়ানডে খেলতে না চায় তাহলে আমরা জোর করব না। টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনো কোনো পয়েন্ট পায়নি বাংলাদেশ। খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজের কাছেই হয়েছে হোয়াইট ওয়াশ। লঙ্কানদের বিপক্ষে 2 ম্যাচের সিরিজে সাকিবের অনুপস্থিতি আরও ব্যাকফুটে ঠেলে দিচ্ছে দলকে। সাকিব ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্লেয়ার আমাদের জন্য, এটা তো নো ডাউট। এবং আমাদের যে ওয়েস্ট ইন্ডিজের সাথে প্রথম টেস্টটা ও যদি আপনার সেকেন্ড ইনিংসে যদি ও খেলতে পারতো তাহলে ইনশাল্লাহ আমরা ম্যাচটা জিততাম। বাট কিছু করার নেই, অনেক সময় কিন্তু ওকে ছাড়াও আমরা ভালো করেছি, বাট ডেফিনেটলি ওকে মিস করবো। দক্ষিণ এশিয়ায় ক্রিকেটের গুরুত্ব একটু অন্যরকম। সাকিবের সিদ্ধান্তে দ্বিধাবিভক্ত এই অঞ্চলের প্রতিক্রিয়াশীল মানুষ। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে ও টি20 সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে ফিরেছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত ও পেসার আলামিন হোসেন। দলের বাকি সদস্যরা হলেন তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসাইন, সৌম্য সরকার, নাইম শেখ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, শেখ মেহেদি এবং নাসুম আহমেদ। আগামী 20 মার্চ ডানেডিনে সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। পরের 2টি ম্যাচ যথাক্রমে 23 ও 26 মার্চ। 28 মার্চ থেকে শুরু হবে 3 ম্যাচের টি20 সিরিজ। পরের 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে 30 এপ্রিল ও 1 এপ্রিল। সিরিজে অংশ নিতে আগামী 23 ফেব্রুয়ারি দেশ ছাড়বে টাইগাররা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কেরানীগঞ্জে 3 তলা ভবন উল্টে পাশের ডোবায়, আহত 7 জন হাসপাতালে। আশেপাশে 5টি ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা, সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের। এই ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়।